আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শাহজালাল বিমানবন্দরে বিদায়ী শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী। গুম ও জুলাই আগস্ট গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল, -2 কোনো পরিকল্পনা নেই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মুসলিম ঐক্যে ফাটল ধরে এমন কাজ থেকে বিরত থাকতে ইমামদের প্রতি আহ্বান জামায়াতে আমিরের। মসজিদকে সব সামাজিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু করার তাগিদ। গণঅভ্যুত্থানে আহতদের পুলিশে চাকরি দেবে সরকার। প্রথম ধাপে নিয়োগ পাচ্ছে ১০০। জুলাই আগস্টে গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতের আশা প্রধান বিচারপতির। এবং আওয়ামী লীগের আরো ২ এমপি ও তাদের স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা। সরকারি কর্মচারীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রাত ১:১৫টায় হযরত শাহজালাল বিমানবন্দর ছাড়ে। এ সময় কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরে তাকে বিদায় শুভেচ্ছা জানান। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী যেন সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আরো জানাচ্ছেন মাজারুল হক মুহাসির। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় দিনভর ছিল বাড়তি নিরাপত্তা। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে সবাই ছিলেন প্রস্তুত। বেগম জিয়া এখন প্রবেশ করছেন এবং রাত 10টায় পৌঁছানোর কথা থাকলেও বেগম জিয়া এয়ারপোর্টে পৌঁছান 10:50 ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা সিথিকে সাথে নিয়ে বিমানবন্দরে আসেন তিনি। সাথে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন সহ মোট 15 জন সফরসঙ্গী। এ সময় বিমানবন্দরে উপস্থিত হয়ে খালেদা জিয়াকে বিদায় জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। রাত 11:46 লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায় বেগম জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। যাওয়ার সময় তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আর আমিও আল্লাহ তার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। এর আগে বেগম জিয়াকে বরণ করে নিতে বিমানবন্দর সড়কের 2 পাশে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ 7 বছর পর জিয়া পরিবারের এই মিলন মেলাকে কেন্দ্র করে সবার চোখে মুখেই ছিল অন্যরকম উচ্ছ্বাস। খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর আজকে বাংলাদেশের মানুষের দোয়া এবং দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমরা চাই যে আমাদের নেত্রী আমাদের মাঝে আসবে, সুস্থ হয়ে ও বিদেশ থেকে সুচিকিৎসা নিয়ে এখানে বাংলাদেশে আসতে পারে, জনগণের পাশে দাঁড়াতে পারে। তার অধীর আগ্রহে থাকবে সে যেন উন্নত চিকিৎসার মাধ্যমে উপরওয়ালা যেন তাকে সহি সালামতে দেশে আবার ফেরত পারে। 18 কোটি মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া ছিল, আজকে ম্যাডাম যাচ্ছেন। যদিও চিকিৎসা, প্রিয় সন্তান, নাতি নাতনিদের সাথে সময় কাটিয়ে বিএনপি চেয়ারপারসন কবে দেশে ফিরবেন তা এখনও জানা যায়নি। সকলের প্রত্যাশা দ্রুতই দেশবাসীর কাছে আবারও ফিরে আসবেন তিনি, নেতৃত্ব দেবেন বরাবরের মতোই আপোষহীন হয়ে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এর আগে গুলশানের বাসভবন ও বিমানবন্দরের পথে লাখো নেতাকর্মী দলীয় প্রধানকে বিদায় জানান। গুলশানের বাসায় ফিরোজা থেকে রাত 8টায় রওনা হয়ে সড়কের দুপাশে নেতাকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে প্রায় 3 ঘন্টা পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বেগম খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মাকে অভ্যর্থনা জানাবেন ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। 7 বছর পর দেখা হতে যাচ্ছে মা ছেলের। বিমানবন্দরের সাবেক এই প্রধানমন্ত্রীকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে। মনিরুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। পতিত স্বৈরাচারের আক্রোশ, নানা প্রতিবন্ধকতা, জীবন মৃত্যুর দোলাচল পেরিয়ে নেতাকর্মী আর দেশবাসীর শুভকামনা নিয়ে উন্নত চিকিৎসার জন্য
লন্ডন গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 8:30টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে লোকে লোকারণ্য বেগম জিয়ার গুলশানের বাসভবনের চারপাশ। নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে বাসায় প্রবেশ করতে বেগ পেতে হয় জিয়া পরিবারের সদস্য, স্বজন আর সিনিয়র নেতাদের। পরে গাড়িবহরের সঙ্গী হন নেতাকর্মীরা। গুলশান থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কের ফুটপাতে অবস্থান নেয়া নেতাকর্মীরা বেগম জিয়াকে বিদায় জানান। উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভিড়ে গাড়িবহরকে সামনে এগোতে বেগ পেতে হয়। বেগম জিয়ার গাড়িবহর বিমানবন্দরে পৌঁছতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। হিথ্রো বিমানবন্দরে মাকে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জুবাইদা রহমান এবং নাতনি জাইমা রহমান। 7 বছর পর দেখা হতে যাচ্ছে মা ছেলের। খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্য গেছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর, স্ত্রী শর্মিলী রহমান, চিকিৎসক, বিএনপির কয়েকজন নেতা, ব্যক্তিগত সহকারী ও 2 জন গৃহকর্মী। যুক্তরাজ্যের বিমানবন্দর থেকে তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। সেখানেই চলবে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছেন লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ করোনা পরবর্তী জটিলতা নিরসনে তাকে উন্নত চিকিৎসা দেয়া হবে। বেগম জিয়ার সফর সঙ্গী হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার দেশ ছাড়ার আগে এটিএন বাংলাকে জানান, প্রয়োজন হলে খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে। আমরা এতদিন যা চিকিৎসা করলাম সেই চিকিৎসা ওখানে আবার রিভ্যালুয়েট হবে। লিভার ট্রান্সপ্লান্ট, হার্টে কোনো ফার্দার চিকিৎসা করবে কি করবে না সেই যে ডিসিশন বোর্ড আমরা সবাই বসে এখানকার ডাক্তার বিদেশি সবাই বসে আমরা একটা ডিসিশন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান বেগম জিয়া। 2020 সালের মার্চে করোনা মহামারী দেখা দিলে নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পান তিনি। কারাবন্দী থাকাকালে তার অসুস্থতা বাড়তে থাকে। এর মধ্যে বেশ কয়েকবার বেগম জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়েন। সাময়িক কারামুক্তির পর থেকেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে তার পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকবার আবেদন করা হলেও আওয়ামী লীগ সরকার তাতে সাড়া দেয়নি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পেলেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন। পরে সর্বোচ্চ আদালত দুর্নীতির 2 মামলার রায় বাতিল করে। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক নানা টানাপোড়েন, জাতীয় নির্বাচন সহ সামনের কঠিন সময় মোকাবিলায় নিঃসন্দেহেই দলীয় প্রধানের দেশে ফেরার প্রতীক্ষায় থাকবে বিএনপি নেতাকর্মীরা। লাখো নেতাকর্মী ও দেশবাসীর শুভেচ্ছা, দোয়া, ভালোবাসা নিয়ে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের প্রত্যাশা সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও তাদের মৃত্যুঞ্জয়ী আপসহীন নেত্রী দেশে ফিরে হাল ধরবেন দলের, নেতৃত্ব দেবেন বাংলাদেশের। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 75 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। একই সাথে বাতিল করা হয়েছে গুমের সাথে জড়িত 22 জনের পাসপোর্ট। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এ তথ্য জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। ব্রিফিং এ আরও জানানো হয়, প্রবাসীদের ভোগান্তি কমাতে আন্তরিক সরকার। এখন থেকে পাসপোর্ট প্রস্তুত হলে মোবাইলের মাধ্যমে SMS পাবে প্রবাসীরা। 15ই জানুয়ারির মধ্যে 6টি সংস্কার কমিশনের রিপোর্ট জমা হবে বলেও জানান তিনি। চিফ অ্যাডভাইজার মহোদয় উনি ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু এই বিষয়টা বারবার জানিয়েছেন। যদি কম রিফর্ম হয় তাহলে উনি বলেছেন যে এটা ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো বা আমাদের অংশীজন যদি মনে করেন যে আরো বেশি রিফর্ম করবে, কেননা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে যদি তারা আরো বেশি রিফর্ম চান, সেক্ষেত্রে এটা আরো 6 মাস লাগবে আর কি। রাজনৈতিক দলগুলো সব সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। -2 ফর্মুলা নিয়ে সরকারের কোনো চিন্তা নেই বলেও জানান তিনি। দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত অনুষ্ঠানে প্রেস সচিব এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ।
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে সংস্কার করা বর্তমান সরকারের প্রধান কাজ। যতটুকু নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত, যতটুকু জনগণের মালিকানা আবার বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সাথে সম্পৃক্ত, ততটুকু ওনারা করবেন। বাকিটুকু প্রস্তাবনা আকারে রেখে দেবেন এবং পরবর্তীতে জনগণের ভোটে, জনগণ যাদের উপর আস্থা রাখে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে, সেই জনসম্পৃক্ত সরকার বাকিটা পর্যালোচনা করবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সংস্কার কাজ এগিয়ে চলছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এ মাসের শেষার্ধে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হবে। এই যে রিপোর্টগুলো আসবে, যেটা আমরা 15 তারিখের থেকে পাওয়া শুরু করব, সেই রিপোর্টগুলো সবার সাথে বসে তারপরে সবাই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমরা একটা ঐক্যমতে পৌঁছবো যে কতটুকু রিফর্ম আসলে করাটা লাগবে, মাস্ট, জরুরি। ইলেকশনের দুইটা অলরেডি ব্রডার ডেডলাইন আমরা দিয়েছি, একটা হচ্ছে যে যদি কম রিফর্ম হয়, আর একটা হচ্ছে যদি বেশি রিফর্ম হয়। রাজনীতিতে -2 ফর্মুলা বাস্তবায়নের বিষয়টি সরকারের মাথায় নেই বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। যারা খুনে জড়িত, যারা বাংলাদেশের থেকে প্রতি বছর $16 বিলিয়ন সাইফন অফ করেছে, বিদেশে পাচার করেছে, দেশটাকে ফোকলা করেছে, তাদেরও এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে পরিবারতান্ত্রিক রাজনীতির বাইরে দেশে নতুন গতিশীল নেতৃত্বের সম্ভাবনা তৈরি হয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন বক্তব্য না দিতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে ইমাম ও খতিব প্রতিনিধি সম্মেলনে এই আহ্বান জানান তিনি। সামাজিক কার্যক্রম থেকে মসজিদকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র দূর করতেও ইমামদের ভূমিকা রাখার তাগিদ দেন জামায়াতের আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। ইমাম ও খতিবদের এই প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মসজিদ মিশন। সম্মেলনে বিগত স্বৈরাচার সরকারের সময় বিভিন্ন জুলুম নির্যাতনের অভিযোগ তুলে ধরেন ইমামরা। অনুষ্ঠানে সমাজ জীবনে ইসলামের ভুল ব্যাখ্যা দূর করতে ইমামদের সঠিক ভূমিকা রাখার তাগিদ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিরাট সুযোগ, সমাজের সাধারণ কোনো রাজনৈতিক নেতা, কোনো সমাজপতি, কোন জনপ্রতিনিধি, কোন চেয়ারম্যান, মেম্বার সাহেব দাঁড়িয়ে কথা বললে সেই কথার সেই ওজন হবে না, সেই প্রভাব হবে না। মসজিদের মেম্বার থেকে ইমাম যদি সে কথা বলে, তা মুসল্লিদের মধ্যে যে প্রভাব, যে আসর পয়দা করবে, সাধারণ মানুষের কথা সে আসর পয়দা হবে না। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আলেমদের হাতেই দেশ সবচেয়ে বেশি নিরাপদ। বলেন, মসজিদকেই করতে হবে সব সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সবগুলো মসজিদ এবং মেম্বার থেকে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এবং সমাজের ইসলাহের কথাগুলো আসে, তাহলে আলহামদুলিল্লাহ এটা আশে আজমে চলে যাবে, পৌঁছে যাবে এবং দুনিয়া আন্দোলিত হবে, প্রভাবিত হবে মানুষের মন। মানুষ জান্নাতমুখী রাস্তা খুঁজে পাবে, হেদায়েতের দিকে যাবে। মুসলমানদের মধ্যে ঐক্য তৈরিতে ইমামদের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা সম্মেলনে স্মরণ করিয়ে দেন আমিরে জামায়াত। আমরা যেন মানুষের ভালোবাসা অন্তরে পোষণ করতে পারি এবং প্রত্যেকটি মানুষকে বয়স নয়, পেশা নয়, যোগ্যতা নয়, শিক্ষা নয়, তার সম্পদ নয়, আশরাফুল মখলুক তার হিসাবে আমরা যেন প্রত্যেকটা মানুষকে সম্মান করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সম্মেলনে যোগ দেন সারা দেশের 1000-এরও বেশি ইমাম। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুলিশে চাকরি দেবে সরকার। সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আপাতত 100 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দেন উপদেষ্টা। ইয়াসিন রানা রিপোর্ট। মঙ্গলবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি অর্থ পাচারের ঘটনা ঘটেছে। এতে যারা জড়িত তাদের খুঁজে বের করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। মানি লন্ডারিং দাম সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশন করে, ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত
এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুলিশে নিয়োগ দেওয়ার কথাও জানান উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। আমাদের যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। ট্রাফিক নিয়ন্ত্রণে এখন পর্যন্ত 400 শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ন্যায় বিচার নিশ্চিত হবে বলে আশা করছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকৃত মূল ভবনের উদ্বোধন করে তিনি বলেন, পুরো জাতি আশা আকাঙ্ক্ষা নিয়ে এই আদালতের দিকে তাকিয়ে আছে। এদিকে 2021 সালে ব্রাহ্মণবাড়িয়ায় গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 1905 সালে গভর্নর হাউস হিসেবে যাত্রা করা এই ভবনটি পুরাতন হাইকোর্ট হিসেবে পরিচিত ছিল। 2010 সালে এখানেই শুরু হয় 71-এ মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার। পরবর্তীতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় পরিত্যক্ত ঘোষণা করে পাশের টিনশেড ভবনে বিচারিক কার্যক্রম শুরু হয়। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে গত অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পর মূল ভবনটি সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার দুপুরে সংস্কারকৃত মূল ভবনের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সাথে অ্যাটর্নি জেনারেল, ট্রাইব্যুনালের বিচারপতি ও প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। এদিন এজলাস কক্ষে উন্মুক্ত ছিল ছবি তোলা ও ভিডিও করা। ঘণ্টাব্যাপী অবস্থান করে পুরো ট্রাইব্যুনাল ঘুরে দেখেন প্রধান বিচারপতি। পরে তিনি সাংবাদিকদের বলেন, এটা কোনো আক্ষরিক সংস্কার নয়, মৌলিক সংস্কার হচ্ছে। আর সংস্কারটা হচ্ছে কিভাবে ন্যায় বিচার নিশ্চিত হবে। এটা শুধু আক্ষরিক সংস্কার না, এটা মৌলিক একটা সংস্কার হচ্ছে। মৌলিক সংস্কারটা হচ্ছে এই দিক দিয়ে যেখানে বিচারটা কিভাবে পরিচালিত হবে এবং জাস্টিসটা কিভাবে ডেলিভারি হবে। তা আমরা সেইভাবে এই জাতি অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচার করতে চাই। পরে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, এখন থেকে মূল ভবনেই চলবে বিচারিক কার্যক্রম। ট্রাইব্যুনালে গণমাধ্যম কর্মীদের জন্য একটি মিডিয়া সেন্টার করা হচ্ছে বলেও জানান তিনি। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে। সমগ্র জাতির নৈতিক সমর্থন পুষ্ট একটি গণজোয়ার রুখতে সংগঠিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা প্রধান বিচারপতি মহোদয় ব্যক্ত করেছেন। একটি নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে। এদিন 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে আন্দোলনে অন্তত 17 জন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহত আসাদুল্লাহ রাতিনের বাবা শফিকুল ইসলাম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী এবং গাইবান্ধার সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলা করেছে দুদক। তাদের গ্রেফতারের চেষ্টা করছে কমিশন। এছাড়া জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের বিদেশে নাগরিকত্বের বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে চিঠি দিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক বলেন, এসব গোপন করে তারা বিপুল অঙ্কের টাকা পাচার করতে পারে। রিপোর্ট মাহবুকুই চকলেট। শেখ হাসিনার পতনে কপাল পড়ছে আওয়ামী লীগের সাবেক এমপিদের। একের পর এক দুদকের মামলার জালে পড়ছেন তারা। 14 কোটি টাকা দুর্নীতির অভিযোগে মাগুরা 1 আসনের সাবেক এমপি সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী সীমা রহমানের বিরুদ্ধে মামলা করেছে কমিশন। আর 46 কোটি টাকার অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে গাইবান্ধা 4 আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তার স্ত্রী রুহুল আরা রহিমের বিরুদ্ধে। মোহাম্মদ সাইফুজ্জামান শেখর, সাবেক সংসদ সদস্য মাগুরা 1, এবং তার স্ত্রী আবুল কালাম আজাদ
সাবেক সংসদ সদস্য গাইবান্ধা 4 এবং তার স্ত্রী, এদের বিরুদ্ধে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে অসাধু উপায়ে দুর্নীতি, বিভিন্ন প্রকার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে এই মামলাগুলো রুজু করা হয়েছে। বিদেশে টাকা পাচারের অনুসন্ধান করতে গিয়ে দুদক জানতে পেরেছে বাংলাদেশের অনেক জনপ্রতিনিধি ও সরকারি চাকরিজীবী অন্য দেশের নাগরিকত্ব নিয়ে সম্পদের পাহাড় গড়েছেন। সেসব দেশের পাসপোর্টও রয়েছে অনেকের কাছে। এসব বিষয়ে তথ্য দিতে বিভিন্ন সংস্থায় চিঠি দিয়েছে দুদক। যারা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন এই ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ মানি লন্ডারিং অপরাধের সাথে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে যে তারা সম্পৃক্ত আছেন। সেইটা উদ্ঘাটনের জন্যই মূলত আমরা কারা কারা এই ধরনের দ্বৈত নাগরিকত্ব রয়েছেন, তারা কোনো ধরনের মানি লন্ডারিং অপরাধ বা অন্যান্য দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন কিনা সেই বিষয়ে আমরা যাচাইয়ের জন্য এই তথ্যাদি আমরা সংগ্রহ করছি। আমরা পর্যালোচনা করে দেখব এই তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে কেউ দুর্নীতি, মানি লন্ডারিং অপরাধের সাথে সম্পৃক্ত আছেন কিনা। এছাড়াও 1.5 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পার্টেক্স খেলার খবর। সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে 7 উইকেটে হারিয়ে বিপিএল এর তৃতীয় জয় পেয়েছে ফরচুন বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে মাত্র 125 রানে গুটিয়ে যায় স্বাগতিক দলের ইনিংস। সর্বোচ্চ 36 রান আসে আরিফুল হকের ব্যাটে। বরিশালের হয়ে 3 উইকেট নেন জামদাদ খান। জবাবে 6 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে বিপদে পড়ে তামিম ইকবালের দল। কিন্তু তৃতীয় উইকেটে কাইল মায়ার্স ও তাহিদ হৃদয় যোগ করেন 116 রান। তাতে 57 বল হাতে রেখে জয় নিশ্চিত করে বরিশাল। 59 রানে অপরাজিত থাকেন কাইল মায়ার্স। এছাড়া 48 রান আসে হৃদয়ের ব্যাটে। পরাজয় পিছু ছাড়ছে না ঢাকা ক্যাপিটালসের। রংপুর রাইডার্সের কাছে 7 উইকেটে হারল ঢালিউড বাদশাহ সাকিব খানের দল। এতে বিপিএল এ টানা 5 ম্যাচে জয় পেল রংপুর, আর টানা 4 ম্যাচ হারল ঢাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র 111 রানে অল আউট হয় ঢাকা। আগুন ঝরানো বোলিংয়ে 21 রানে 3 উইকেট তুলে নেন ম্যাচ সেরা নাহিদ রানা। ঢাকার হয়ে সর্বোচ্চ 20 রান করেন তানজিদ হাসান তামিম। অধিনায়ক লিটন দাস মাত্র 9 রানে সাজঘরে ফেরেন। জবাবে 17 রানে প্রথম উইকেট হারালেও বড় জয় পেতে সমস্যা হয়নি রংপুর রাইডার্সের। 27 বলে 44 রানের ইনিংস খেলেন অ্যালেক্স হেলস, আর খুশদিল শাহ 13 বলে 27 রানে অপরাজিত থাকেন। তাতে 3 উইকেটে 113 রান তুলে 40 বল হাতে রেখে জয় পায় রংপুর। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শাহজালাল বিমানবন্দরে বিদায়ী শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী। গুম ও জুলাই আগস্ট গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল -2 কোনো পরিকল্পনা নেই, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মুসলিমকে ফাটল ধরে এমন কাজ থেকে বিরত থাকতে ইমামদের প্রতি আহ্বান জামায়াত আমিরের। মসজিদকে সব সামাজিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু করার তাগিদ। গণঅভ্যুত্থানে আহতদের পুলিশে চাকরি দেবে সরকার। প্রথম ধাপে নিয়োগ পাচ্ছে 100। জুলাই আগস্টে গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতের আশা প্রধান বিচারপতি। এবং আওয়ামী লীগের আরো 2 এমপি ও তাদের স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা। সরকারি কর্মচারীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।